নে তোর নেশা। হিয়া কাপ নিয়ে চায়ে চুমুক দেয়। রুদ্র নিজেও তার নিজের চায়ের কাপে চুমুক দিতে থাকে, কিন্তু চোখ তার হিয়ার চায়ের কাপে আবদ্ধ। হিয়ার ঠোঁট চায়ের কাপে মিশে যেন আলাদা আগুন জ্বলে উঠতে থাকে রুদ্রের বক্ষে। রুদ্র হিয়ার দিকে চোখ রেখেই বলে, আমরা মানুষ কি অদ্ভুত, তাই না হিয়া পাখি? হিয়া বুঝল না এখানে এখন এই কথার মানে কি, তাই ভ্রু কুচকে তাকালো রুদ্রের দিকে। রুদ্র বলে, আমরা যাকে একবার মন দিই তার সাথে কোনো কিছুর ঘর্ষণটাও যেন সহ্য করতে পারি না, হোক এটা কোনো বস্তু বা কোনো ব্যক্তি। হিংসেইগুলো মনের মধ্যে নিজের থেকে আবিষ্কার করে। এই যেমন এখন তোর চায়ের কাপ আমাকে হিংসায় পুড়িয়ে দিচ্ছে। রুদ্রের কথা মন দিয়ে শুনতে থাকে হিয়া, সাথে করে চায়ের কাপে চুমুক দিতে থাকে হিয়া। রুদ্রের শেষ বাক্য শ্রবণ হতে বিষম খেল হিয়া। কটমট চশমা চোখে রুদ্রের দিকে তাকিয়ে বলে, আপনি এত লুচু কেন? ঠোঁট প্রসারিত করে হেসে রুদ্র বলে, তোর মাইন্ড লুচো তাই। তুই কি ভেবেছিস আমি তোকে চুমু খাবো? বুক কামে। তাহলে চায়ের কাপকে হিংসা করার মানে কি? চায়ের কাপে হিংসে করছি মানে আমি তোকে চুমু খাবো। কোনো উত্তর না দিয়ে হিয়া ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে রুদ্রর দিকে। এই লুচু লোকটি তাকে কি বলতে চাইছে? রুদ্র হিয়ার কাপে তাকালো, এখনো অর্ধেক চা আছে ওটাতে। হিয়ার হাত থেকে চা নিয়ে নিজেও চুমুক দিল। হিয়া তাকিয়ে আছে সেদিকে। রুদ্র প্রায়ই এমন করে থাকে। হিয়া চায়ের কাপে চুমুক দেওয়ার পরপরই রুদ্র কাপ নিয়ে নিজেও চুমুক দেয়। এক ঢোকে সম্পূর্ণ চা শেষ করে রুদ্র। হিয়া তাকিয়ে থাকে সেদিকে, বলে, এটা চা ছিল, আপনার মদ না। আমার জন্য চাও যা মদও তাই। মদ ভুলিয়ে দেই যন্ত্রণা, কল্পনায় বেশি আনে তোকে, আর চা তাকা মানে তো আস্ত তোর সাথে একটা সময় কাটানো। আপনার এই শক্ত শক্ত কথা আমার বুঝে আসে না। আস্ত আমিটাকেই তো তুই বুঝিস না। বলেই কাপ ও ফ্লাক্স টেবিলে রেখেই উঠে যায় রুদ্র। গেট দিয়ে বের হতে হতে বলে, চায়ের কাপে কখনো আমি নিজের টোট কল্পনা করি না। রুদ্র কারো জায়গা দখল করে না, বরং নিজের জায়গা করে নেয়। আমি নিজেই জায়গা করতে আস্ত চায়ের কাপটাকে ভেঙে গুড়িয়ে দেব। হিয়া রুদ্রর কথাগুলো শুনল। রুদ্র চলে যাওয়ার পর নিজের অজান্তেই দুই হাতে দুইটি চায়ের কাপ নিল। পরপর কাপ দুটি একত্রে করে মিষ্টি এক হাসি দেয়, নিজের মনে আওড়ায়, বাস্তবে মিল না হোক, আমার কল্পনার সাথে আপনার সাথে মিলতে হয়ে গেছে। সূর্যের আলো বড় খোলা কাচের জানলা দিয়ে প্রবেশ করছে। শীতের মধ্যেও সূর্যের আলো আলাদা গরম উষ্ণতা উপহার দিতে থাকে। এই গরম উত্তাপে ঘুম ভেঙে যায় মায়ার। চোখ পিটপিট করে তাকায় মায়া। চোখ খুলেই যেন অবাক হয়ে যায় সে। বেডের পাশেই মুখে হাত রেখে বসে আছে ব্ল্যাক ড্রেস পরা রাজ। মায়া তাড়াতাড়ি উঠে বলে, হাউ ডিয়ার ইউ? মন্ত্রীকে ডেয়ার দেখাচ্ছ মায়াবতী? রক্তচক্ষু নিয়ে মায়া বলে, আমার পারমিশন ছাড়া আমার রুমে কেন ঢুকেছেন? রাজ ফিচেল হেসে বলে, বিনা পারমিশনে আমার হৃদয়ে কেন ঢুকেছ? দাঁত কটমট করে মায়া বলে, আপনার ওই হৃদয়ে তালা মেরে রাখুন মন্ত্রী মশাই, তাহলে আর কেউ ঢুকতে পারবে না। তোমার মতো চোরেরা ঠিকই পারবে। বলেই মায়ার দিকে ঝুঁকে মায়ার মুখে ফু দিয়ে কপালের চুলগুলো উড়িয়ে দেয়। মায়া রাজের কলার চেপে ধরে। রাজ তাকায় তার দুই পাশের কলারের দিকে, বলে, এমনি তোমার ঘুমন্ত মুখের নিশালো দৃশ্য দেখে আমি শেষ। এভাবে কলার টেনে কাছে আনলে তো মরেই যাব। তো জান মরে। এভাবে বলে না মায়াবতী, সত্যি সত্যি মরে যাব। তবে আমি মরে যাওয়ার আগে তোমাকে আমার করেই যাব। হালকা দুর্বল হয়ে এসেছে মায়ার হাত, কিন্তু রাজের কলার এখনো ধরে আছে। চোখ জ্বলতে থাকে তার। রাজের কথাগুলো দুর্বল করছে মায়াকে, কিন্তু ঘোরের মধ্যে চলে গেল। শক্ত সাহসী মায়ার চোখে কোণায় পানির বিন্দু জমেছে। রাজ উপলব্ধি করল মায়ার দুর্বলতা। যখন মায়া শক্ত করে রাজের কলার ধরেছিল, রাজের গলার দিকে টান অনুভব করে। মায়া দুর্বল হওয়ার পর এই টান অনুভব হয় না রাজের। খোঁচা খোঁচা দাড়ির মাঝে কালো ঠোঁটজোড়া হাসতে থাকে। সিগারেট খায় রাজ। ঠোঁটটার আস্ত একটা প্রমাণ। মায়া তাকিয়ে আছে সেদিকে। চোখের পানি বিন্দু হয়ে আটকে আছে, এখনো গড়িয়ে পড়েনি চোখ থেকে। মায়া বের করতে চায় না এই পানি, শক্ত রাখতে চায় মনকে, কিন্তু পারছে না সে। রাগ হচ্ছে মায়ার খুব। মায়া তো চায় না দুর্বল হতে। এই দুর্বলতার জন্য
যে তার হৃদয় হরণ হওয়ার ভয় কাজ করে, মাথায় কাজ করা বন্ধ করে দেয়। মায়ের এই শক্ত মন গড়ার প্রচেষ্টার ভিতরে রাজ মায়াকে আরো দুর্বল করে দেয়। মায়ার ললাটে এক চুম্বন এঁকে দেয় রাজ, সাথে সাথে চোখ বন্ধ করে নেয় মায়া। চোখের পানি এবার অনিচ্ছায় গড়িয়ে পড়ে মায়ার চোখ থেকে। রাজের ঠোঁটের দূরত্ব অনুভব করতে মায়া চোখ খোলে, সাথে সাথেই ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেয় রাজকে। বালিশের পাশে থাকা গুলি হাতে নিয়ে তাক করে রাজের দিকে, বলে, আমি আপনার মায়াবতী না মন্ত্রী মশাই, আমি এক হৃদয়হীনা কন্যা। নিজেকে দাউ দাউ করে পুড়িয়েছি আমি, আপনাকে পোড়াতে চাই না, তাই দূরে সরে যান আমার থেকে। ঠোঁটের কোণায় বাঁকা হাসি রেখে রাজ ঘাড় কাত করে তাকায় মায়ার দিকে। নিজের ঠোঁটে নিজেই স্লাইড করে রাজ, বলে, পুরন্ত মায়াবতীর জখমে মরম লাগানোর কেউ ছিল না, এখন এসে গেছে। মেনে নেওয়া না নেওয়া তোমার ব্যাপার। তোমার এই জখম যেমন আমি সারিয়ে দেব, তোমার হৃদয়ে আমার স্থান আমি করে তুলব। মায়া হাতে থাকা বন্দুকটি নামিয়ে বলে, চলে যান মন্ত্রী মশাই, একা থাকতে চাই আমি। রাজ কথা বাড়ায় না, একা থাকতে দেয় মায়াকে। যেতে যেতে বলে, ব্রেকফাস্ট টাইম হয়ে এসেছে, তাড়াতাড়ি চলে এসো, না খেয়ে অপেক্ষা করব আমি। ঘণ্টা দুই ধরে গড়গড় করে পড়া ঝর্ণার পানির নিচে বসে গোসল করছে মায়া। দুহাটু ভাঁজ করে মুখ লুকিয়ে বসে আছে। ঝর্ণার পানিগুলো সব তার মাথার পড়ছে। কনকনা শীতে লোকজন যেখানে পানি গরম করে দ্রুত গোসল করে, মায়া সেখানে গিজার অন না করেই গোসল করছে। না, এটা গোসল করা হচ্ছে না, বরং এটা রাগ নিবারণ করা হচ্ছে। চোখের পানি বের করতে চায় না বলে এত চেষ্টা তার, তারপরও আজ সে চোখের পানি বের করেছে। একা একা সবসময় অশ্রু বিসর্জন দিলেও প্রকাশ্যে মায়া তার অশ্রু কাউকে দেখাতে চায় না। কান্না করতে করতে মায়া এবার ফোপাতে শুরু করে। রাগ, জেদ সবকিছু মাথায় চেপে বসেছে। মন তো একবার চাচ্ছে রাজকে খুন করতে, আবার খুন করতে হাত ওঠালেও ব্যর্থ হয়ে পড়ে মায়া। মায়ের এই শক্ত রক্তমাখা হাত তো কখনো থেমে থাকেনি, আজও কেন এমন হবে? এগুলো মানতে পারছিল না মায়া। কিছুক্ষণ এভাবেই থাকার পর ফোন বেজে ওঠে মায়ার। হাঁটুর ভাঁজে গুজে রাখা মুখ উঁচু করে তাকায় মায়া। অনেকক্ষণ ভেজার কারণে চোখ লাল হয়ে আছে, মুখে ফুটে ওঠে ডেভিল হাসি। সাথে সাথে গোসল সেরে ওঠে মায়া, ড্রেস চেঞ্জ করে ফোনের দিকে তাকায়, দেখতে পায় হাসির কল। মায়া কল ব্যাক করতে যাবে, ঠিক তখনই মায়ার রুমে নক করে একজন ওয়েটার, বলে, রাজ স্যার ইজ ওয়েটিং ফর ইউ ম্যাম। হাসিকে কল করে না মায়া, ফোন ছোট টেবিলের উপর রেখে বলে, আসছি আমি। ওকে ম্যাম। বলে রুমের বাইরে দাঁড়িয়ে থাকে মেয়েটি। রাজ যেখানে ব্রেকফাস্ট করে রেডি রেখেছে সেখানে মায়াকে নিয়ে যাবে। এটা রাজের অর্ডার। মায়া থ্রি পিস পরেছে, গাঢ় নীল রঙের কারুকার্যের কামিজ, সাথে কালো সালোয়ার আর ওড়না। মায়ার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, দেখতে ফর্সা হয়েছে। এই ফর্সা চেহারা হওয়াতে মায়ার আরো বেশি রাগ, কারণ মায়ার মা ছিলেন কালো। লোকে এক দেখাতেই মায়াকে বলে, তুমি তোমার বাবার চেহারা পেয়েছো। রেগে ফেটে পড়ে তখন মায়া। কেন তাকে ওই প্রতারকের মতো রূপ নিতে হলো? কেন তাকে ওই প্রতারকের মতো রূপ নিয়ে জন্ম নিতে হলো? ওই প্রতারকের জন্য তার মা আজ তার কাছে নেই। ওই প্রতারকের জন্য তার নানা স্ট্রোক করেছে। প্রতারক বাবার জন্য আজ মায়া পিতৃহীন। আরও অনেক কিছু আছে যা মায়া এ যাবৎকাল সহ্য করেছে। কক্সবাজারে সূর্যের আলোয় রোদের উত্তাপ বেড়েছে। ফাঁকা নির্জন পরিবেশে গরমে শরীর পুড়িয়ে নেওয়ার মতো হবে নয় বা কেন? গাছপালা নেই, বরং ফাঁকা জায়গায় সূর্যের আলো বেশি প্রভাবিত হয়। ফাঁকা এক নির্জন স্থানে বড় টেবিল সাজানো ভিন্ন খাদ্যে, মাথার উপর সুন্দরভাবে ডিজাইন করা কাপড় দিয়ে ঢাকা 4টি খুঁটির সাহায্যে বেঁধে রাখা। খুঁটির গায়ে মোড়ানো গোলাপি ও সাদা রঙের বেলুন। মাটির উপর দিয়ে ছড়ানো ছিটানো আছে গোলাপ ও রজনীগন্ধা। মায়া গার্ডসদের নিয়ে এন্ট্রি নেয় রাজের পাঠানো ওয়েটারের সঙ্গে করে। মায়ার আগমনের রাজের হার্টবিট শুরু হয়। রাজ উল্টো দিকে ফেরা থাকে। মায়ার এক পা বৃদ্ধির সাথে রাজ ফিল করে তার হার্টবিট আরও বেশি ফাস্ট হতে থাকে। চোখ বন্ধ করে ম্লান হেসে রাজ ফিল করতে থাকে মায়ার একটি পায়ের শব্দ। উঁচু হিলের শব্দ যেন বাড়ছে। মায়া তার অতি নিকটে আসছে। মায়া এসে টেবিলের সামনে দাঁড়ায়। টেবিলের আড়াআড়ি স্থানে বসে আছে পিয়াস ও মৌ। মায়া তাদের দিকে তাকিয়ে বলে, গুড মর্নিং সুইট কাপল।
মৌ বলে। ভেরি গুড মর্নিং। মায়া মিষ্টি হেসে বলল, ডোন্ট কল মি ম্যাম, আমি তোমার বোনের মতোই। মায়া মিষ্টি হেসে বলে। মৌ মিষ্টি হাসি দেয়। মায়া সেদিকে তাকিয়ে থাকে। মৌ আর মায়ার কথার পিঠে যেন চোখে চোখে ভিন্ন কোনো কথার আদান প্রদান চলছে। রাজ লক্ষ্য করে বিষয়টি, কিন্তু খুব বেশি গুরুত্ব না দিয়ে বলে, মায়াবতীর আগমন, শুভেচ্ছায় স্বাগতম। কঠিন চোখে তাকিয়ে থাকে মায়া। এই দৃষ্টিতে না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো ঘৃণা, শুধু আছে লুকিয়ে থাকার প্রচেষ্টা। রাজ মায়ের কাছে পা দোলাতে দোলাতে হেঁটে আসে। মায়ের চোখে চোখ রেখেই রহস্য কণ্ঠে বলে, এই চোখ মিথ্যা কিছু বোঝাতে চাইলেও আমি আমার মায়াবতীর চোখ খুব ভালো করেই পড়তে পারি। বলেই চোখ টিপ দেয় রাজ। তারপর আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে ইশারা করে ওয়েটারকে। ওয়েটার এসে খাবার দিতে থাকে সবাইকে। এখানে যেন খাবার খাওয়া কম, চোখে চোখে কথা বলা বেশি। রাজ পিয়াসকে কিছু ইশারা করছে, তো মায়া মৌকে। আবার মায়া রাজকে একে অপরের চোখে চোখে রেখে খাবারে মন দিতে থাকে। সর্দার বাড়ির সবাই একসাথে খাবার টেবিলে বসেছে। যারা গেছে বাবার বাসায় কাল আসবে। রাজ আসার সময় হয়ে এসেছে, তাকে তো তাড়াতাড়ি আসতেই হবে। শিয়া, হিয়া ও মিলি মিলে এক সারিতে বসেছে। অন্য সারিতে রুদ্র, সোনালি, মালিনী বসেছে। টেবিলের অপর দুই কর্নারে মুখোমুখি দুই ভাই। সার্ভেন্ট এসে খাবার দিচ্ছে। রুদ্রের চোখ হিয়ার দিকে। হিয়া তোর খাবার খাওয়ায় মনোযোগ দিচ্ছে। চশমার ফাঁকে তাকিয়ে দেখতে থাকে রুদ্রকে। সেই দৃষ্টি বুঝতে অবগত হয় না আশেপাশের লোকজন। খাওয়ার মাঝে মাহমুদ সর্দার বলেন, বাবা রুদ্র, তোমার তো গ্র্যাজুয়েশন শেষ, আবার বয়স বেড়েছে। এখন এমন ঘোরাফেরা করলে হবে? ভবিষ্যৎ নিয়েও তো ভাবতে হবে। কিছু না করলেও আপাতত বাবার ব্যবসা একবেলা ঘুরে আসতে পারো। রুদ্র হেয়ালি ভাব নিয়ে বলে, বাবা তো আছি দেখার জন্য। আমার এখন ইচ্ছা নেই কিছু করার, জাস্ট চিল করতেই চাই। মোহর সর্দার ক্ষিপ্ত হয়ে বলে, এক অপদার্থ জন্ম দিয়েছি আমি, কোনো কাজের না। রুদ্র বাঁকা হেসে বলে, পদার্থ জন্ম দিয়েও ধরে রাখতে অক্ষম তুমি। তোমার মুখে এসব মানায় না, আসছি আমি। সবাই তাকিয়ে আছে রুদ্রর দিকে। রুদ্র নিজের মতো করে কাঁধে জ্যাকেট ঝুলিয়ে হেলতে দুলতে চলে যাচ্ছে। না খেয়ে বের হওয়ার হিয়ার মন খচখচ করতে থাকে, কিন্তু কিছু বলে না। মাহমুদ সর্দার বলেন, কখনো তো বাবা হয়ে ছেলের সাথে ভালোভাবে কথা বলিস না। আমি একটু চেষ্টা করি, তাও তোর জন্য হয় না। ছেলেটা বড় হয়েছে তোদের কোনো শিক্ষা দীক্ষা ছাড়াই। বলেই উঠে গেলেন মাহমুদ সর্দার। রুদ্রকে কেউ ভালো না বাসলেও তিনিও বাসেন। রুদ্রের একাকিত্বে তিনি রুদ্রকে সাপোর্ট করতেন। টাকা পয়সা সবাই দেয়, কিন্তু যত্ন করতে পারেনি রুদ্রের বাবা মা রুদ্রকে। যখনই বাবা মায়ের সাথে খেলাধুলা করতে চায়, তার হাতে দেওয়া হয়েছে বড় ট্যাব। যখন একটু ঘুরতে যেতে চায় বাবা মায়ের সাথে, তখন তার হাতে দেওয়া হতো মোটা অঙ্কের টাকা, সাথে থাকতো গার্ড। এভাবে বেড়ে ওঠা রুদ্র হয়েছে আজ বখাটে। বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে রুদ্রকে কেউ না বুঝলেও মাহমুদ সরকার একটু একটু বোঝার চেষ্টা করতেন ভালোবাসার, কিন্তু তার ব্যস্ততায়ও সময় বেশি একটা দেয়া হতো না। খাওয়া দাওয়ার পর সবাই মিলে সমুদ্রের ধারে যায়। রাজ তার লোকজন দ্বারা জায়গাটি ফাঁকা করেছে। মৌ সমুদ্রের পানি দেখে মায়ার হাত ধরে দৌড়ে দেয় সেদিকে। মৌ ও মায়া মিলে পানিতে ভিজছে আর আনন্দ করছে। পিয়াস ও রাজ ওদের থেকে বেশ খানিকটা দূরেই আছে। সুযোগ পেয়ে মৌ বলে, রাজভাই তোমাকে ভালোবাসে আফু। ঠোঁট বাঁকা করে হেসে মায়া বলে, সর্দার বংশের ছেলে সে, এসব দেখে গলে যাস না বোন। আমরাও তো একই বংশের আফু, তাহলে আমরা কেন এমন নয়? কারণ আমার শিক্ষা দীক্ষা আমার মা দিয়েছে, আর তোর শিক্ষা আমি দিয়েছি তাই। কান্না মিশ্রিত কণ্ঠে মৌ বলে, বাবা থাকতেও বাবা ছাড়া জীবন কাটিয়েছি আমরা, ওই লোকটাকে তো ভোগ করতেই হবে। মোহন সর্দার একা নয়, এর ভেতর আরো কেউ জড়িত, শুধু তাদেরকে বের করার দায়িত্ব আমাদের। মৌ দূরে পিয়াসের দিকে তাকিয়ে বলে, উদ্দেশ্য সফলের জন্যই তো আমরা দুই বোন ট্র্যাপ করেছি এদেরকে। আমার ট্র্যাপ কাজে লেগেছে, তোমারটা এখন কাজ করবে। মায়া রাজের দিকে তাকিয়ে দেখতে থাকে রাজকে। সূর্যের আলো চোখে পড়ছে। শীতের ভিতরেও এই সূর্যের তাপ অতিমাত্রায় জ্বালা দিচ্ছে। রাজ ঘামছে তাতেই। মায়া সেদিকে তাকিয়ে বলে, আমার ট্রাপ মিস যায়নি বোন, খুব সুন্দরভাবে মন্ত্রী মশাই আমার ফাঁদে পা দিয়েছে।
বলেই মায়া মৌ হাসতে থাকে। দুই বোনের কথোপকথন শুনতে পায় না কেউ। মায়া পিয়াসের দিকে তাকিয়ে মৌকে বলে, পিয়াস ছেলেটা ভালো, ও অনেক ইনোসেন্ট, তোকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসে। তুইও ওকে খুব ভালোবাসিস, এটাকেই বলে ভালোবাসার পূর্ণতা। মৌ দুহাতে পানি নিয়ে আবার নিচে ফেলে। এভাবে খেলতে খেলতে বলে, পিয়াস আমার সেই ভালোবাসা যেটা আমি অনেক সাধনার পর পেয়েছি। হতে পারে আমার স্ট্যাটাসের সাথে পিয়াস যায় না, ভালোবাসার কাছে এই স্ট্যাটাস টিকে আফু। মায়া মজা করে বলে, হ্যাঁ, সেই তো ইনোসেন্ট। তোর পাতানো নকল বাবা মাকে গুলি দেখিয়ে বিয়ে করলো। বেচারা বুঝলো না যে তুই ওকে বিয়ে করতে হাত পেতেছিলি। নকল বাবা মাকে নকল গুলি দেখিয়ে বিয়ে, এটা যে আমার কাছে কতটা ফানি লেগেছিল তোমাকে কি বলবো। বলেই হেসে দেয় মৌ। মায়া অনেকদিন পর বোনের সাথে মন খুলে কথা বলেছে। এই কদিন তেমন কথা বলতে পারেনি। রাজ ও পিয়াস নিজেদের মতো কথা বলে এগিয়ে আসে মায়া ও মৌয়ের দিকে। রাজ বলে, হানিমুনে এসে যদি বর রেখে বোনকে সময় দেয়, এটা কেমন হানিমুন মায়াবতী? মায়া ও মৌ ভ্রু কুচকে তাকায়। মৌ ভয়তে ঘাবড়ে যায়, তুতলিয়ে প্রশ্ন করে, ববন মানি? এই দেখো পিউ বেবি, তোমার বউ তো তোতলায়। আরে মায়াবতী তো তোমার বোনের মতোই। আন্টি, ফুফু, মামি, চাচি এগুলো নিশ্চয়ই হবে না? হাফ ছেড়ে বাঁচে মৌ। বলে, ওহ, আসলে ম্যামকে বড় বলেছেন তো তাই। নিজেদের মধ্যে কিসের ম্যাম? তুমি ওকে আপু বলেই রাখবে। হতে পারে আমার মায়াবতী একজন সফল নারী, তাই বয়স একটু বেশি, তবে আমার থেকে কিন্তু তার এজ ডিফারেন্ট অনেক, তাই না মায়াবতী? ফিচেল হেসে মায়া বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমাকে নির্দ্বিধায় আপু বলতে পারো। আমার কাছ থেকে ম্যাম শুনতে, তোমার কাছ থেকে ম্যাম শুনতে আমার ভালো লাগছে না। এটাই তো হওয়ার। মায়া রাজের দিকে তাকিয়ে বলে, মানে? রাজ বুক পকেটে গোজা সানগ্লাস বের করে চোখে দিয়ে বলে, মানে এই যে মায়াবতী খুব উদার। বলেই রাজ মায়ের হাত ধরে সমুদ্রের আরো একটু গভীরে যায়। সমুদ্রের স্রোত কিছু সময় পর পর এসে তাদেরকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। মায়ার বাহু রাজের হাতের মুঠোয়। মায়া তাকিয়ে আছে রাজের দিকে। রাজ নিজের হাতে পানি নিয়ে মায়ার দিকে ছুঁড়ে মারে। মায়া নাক মুখ ছিটকে ফেলে। রাজ ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে বলে, বিয়ের আগেই প্রিয় হানিমুন, এনজয় মায়াবতী। মায়া রাজের কাছে এসে রাজের কানের গোড়ায় নিজের ঠোঁট ছুঁয়ে কিছুটা দূরত্ব রেখে বলে, এনজয় উইথ ইয়োর ফেক ড্রিম মন্ত্রী মশাই। বলেই চলে যেতে নেয় মায়া। রাজ মায়ার বাম হাতের বাহু ধরে টান দিয়ে নিজের দিকে ফিরিয়ে আনে। মায়ের কোমরে শক্ত করে জড়িয়ে ধরে সবাইকে উদ্দেশ্য করে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রী মশাই এবার প্রেম করবে। রাজের কথায় সবাই চোখ বন্ধ করে নেয়। এবার আর পিয়াস চোখ খুলে রাখেনি, নিজে তো চোখ বন্ধই করে রেখেছে, সাথে মৌয়ের চোখটাও হাত দিয়ে বন্ধ করে দেয়। চারপাশে পানির স্রোত বাড়ছে, আবারও কমছে। শীতের বাতাস চারপাশ থেকে একটু একটু করে আসতে থাকে। হাঁটু ভিজিয়ে দিয়ে যাচ্ছে মায়া ও রাজকে। মায়ার চোখ তার মন্ত্রী মশাইয়ের দিকে। রাজের বুক বরাবর মায়ার দু হাত লেপ্টে আছে। হার্টবিট বৃদ্ধি পাচ্ছে মায়ার। রাজ চোখের পাতা একবার বন্ধ করে সেকেন্ড কয়েক পর খুলে তাকায় মায়ার দিকে। নিজের ঠোঁট মায়ার দিকে এগিয়ে দিতে থাকে। মায়া চোখ বন্ধ করে নেয়। রাজ ঠোঁট এগিয়ে মায়ার কানের দিকে এগিয়ে আসে। অতঃপর বলে, মন্ত্রী মশাইয়ের চুমু এত ভালো লাগে মায়াবতী? আস্তে আস্তে এতটাই অভ্যস্ত হয়ে গেছো যে আজ নিজে থেকেই চোখ বন্ধ করেছো। সাথে সাথে চোখ খুলে তাকায় মায়া। চোখ টিপ দিল তাকে মন্ত্রী মশাই। রাজ মায়ার চোখের দিকে তাকিয়ে বলে, মন্ত্রী মশাইয়ের প্রতি দুর্বল তুমি মায়াবতী, কঠিনভাবে ভেসে গেছো আমার কাছে। আর শুনতে চাইল না মায়া। রাজকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল নিজের রুমে। মায়ার দৌড়ানোর সময় পায়ের সাথে পানির ঘর্ষণ আলাদা শব্দ তৈরি করে। মৌ চোখ খুলে তাকায়, মনে মনে বলে, আমার মতন তুমিও ট্র্যাপ করতে যে নিজের ট্র্যাপের মধ্যে পড়েছ আপনি। দেখা যাক আমাদের যাত্রাপথ কেমন হয়।
12টার দিকে রুদ্র বাসা থেকে না খেয়ে বের হওয়াতে মাহবুব সর্দার কষ্ট পায়। এছাড়া হিয়া নিজের কাছেও খারাপ লাগছে। বাবার কষ্ট সাথে নিজেরও খারাপ লাগা দেখে স্যুপ রান্না করে টিফিন বাটিতে করে নিয়ে যায় হিয়া। একটা নির্জন ফাঁকা গলির ভেতরে ভুতুড়ে পরিবেশ। দুপুর হয়ে এসেছে, তাও যেন গলিতে আলো বাতাস নেই। জামার ওন্না কচলাতে থাকে ভয়েতে। ড্রাইভার প্রায়ই রুদ্রকে এখানে নিয়ে আসে, তাই হিয়া ড্রাইভারের মাধ্যমে এসেছে। কিছুটা এগিয়ে একটি ফাঁকা বাড়ি পায় হিয়া। বাড়িটি পুরো কালি জমানো, দেখলেই বোঝা যাচ্ছে পুরনো বাড়ি। ড্রাইভার বলেছে এখানেই আড্ডা দেয় রুদ্র। এটা নাকি রুদ্রর আড্ডা দেওয়ার আস্তানা। হিয়া ভিতরে ঢুকবার আগে চোখের চশমাটা ঠিক করে নেয়, তারপর কাপা কাপা হাতে জংধারা মেইন গেট খুলে। প্রথমে চিকন একটা ঘর, তারপর বড় ফাঁকা ঘর। সেই ঘরে আছে একটা টেবিল আর কয়েকটি চেয়ার। একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে একটি মেয়েকে। মেয়েটির হাত পা মুখ বাঁধা, বারবার ছটফট করতে থাকে মেয়েটি রক্ষা পাওয়ার জন্য। চোখ দিয়ে তার পানি পড়তে থাকে। সামনে সাঙ্গপাঙ্গ নিয়ে দাঁত বের করে হাসতে থাকে রুদ্র। হিয়ার সাথে সাথে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে রুদ্রের কাণ্ড। রুদ্র বলে, তারপর কি বলেছিলে যেন? আমার পর্দা ফাঁস করে দিবি? আমার এই কর্মগুলো লোকজন জেনে যাবে। রুদ্রদ্বীপ, রুদ্র যতক্ষণ না চাইবে কোনো কিছুই ফাঁস হবে না বেবি। বলেই ধারালো ছুরি বসিয়ে দিল মেয়েটির পেট বরাবর। গড়গড় করে রক্ত বের হয় মেয়েটির পেট থেকে। রুদ্র ছুরিটি আবারও বের করে আবারও মেয়েটির পেটে ঢুকিয়ে দেয়। মেয়েটি মুখ উঁচু করে চোখ বড় বড় করে তাকায়। মুখে কাপড় গুজে রাখার জন্য মেয়েটি চিল্লাতে পারছে না। আস্তে আস্তে মেয়েটির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। জীবনে প্রথম কোনো খুন এভাবে সচক্ষে দেখে হিয়ার হাত পা দুর্বল হয়ে আসে। হিয়া মেয়েটি এত বড় স্বনামধন্য পরিবারের হলেও শিক্ষা দীক্ষা চলাফেরার দিক থেকে খুব শান্তশিষ্ট। হিয়া সামাজিকভাবেই চলাফেরা করে, নরম মনের মেয়ে সে। তাই আজ এই খুনের পরিবারের জন্ম নিয়েও সে খুন দেখে কাঁপতে থাকে। হুট করে হাত থেকে টিফিন বাটি পড়ে যায়। কোনো কিছু শব্দ পেতেই ভ্রু কুচকে পিছনে তাকায় রুদ্র। হিয়াকে দেখে আটকে যায়। শিয়া ও হিয়া একই রূপ হলেও শিয়ার ঠোঁটের নিচে তিল আছে, যেটা হিয়ার নেই। আর হিয়া চশমা ব্যবহার করে, তাই রুদ্র বুঝতে পারলো এটা হিয়া। কিন্তু হিয়া কেন এখানে এলো? রুদ্র এগিয়ে আসে হিয়ার কাছে। ভয়েতে পিছিয়ে যায় হিয়া। খপ করে হিয়ার হাত ধরে হিয়াকে নির্জন রুমে নিয়ে আসে রুদ্র। বলে, তুমি কিছুই দেখোনি হিয়া পাখি? রুদ্রের চোখ লাল। অতিরিক্ত ভয়ানক এক খুনিকে দেখছি হিয়া। ভয়তে ঘামতে থাকে। রুদ্রের ভয়ানক চাহনিতে কোনো উত্তর না দিয়ে হিয়া মাথা নাড়িয়ে বুঝিয়ে দেয় হ্যাঁ, সে কিছু দেখেনি। রুদ্র এবার হেসে দেয়, বলে, আর যদি বলো তবুও কোনো প্রমাণ নেই তোমার কাছে। এই রুদ্র প্রমাণ রেখে অপরাধ করে না। হিয়াকে দেখলো রুদ্রের হাতার দিকে রুদ্র গ্লাভস পরে আছে। আর হিয়া, সে তো কোনো ছবি তোলা বা ভিডিও করতে পারেনি। কিভাবে প্রমাণ করবে যে রুদ্র একজন খুনি? তাই বিষয়টি এখানেই ধামাচাপা দিতে চায়। কিন্তু রুদ্রের দিকে তাকাতে হিয়া ভয় পায়। হিয়ার মনে হচ্ছে এখন রুদ্র তাকেও খুন করে দিবে। চশমা ঠিক করতে করতে হিয়া ফোঁসফোঁস করতে করতে থাকে। হার্টবিট ওঠানামা করছে হিয়ার। চোখ দিয়ে পানি পড়ছে তার। কাঁপা কাঁপা ঠোঁট, চোখ ফ্লোরের দিকে। রুদ্র দেখতে থাকে হিয়াকে। বলে, একটা খুনের পরিবারে জন্মগ্রহণ করে তুই কিনা খুন দেখে ভয় পাচ্ছিস? রুদ্রের কথা শুরুতেই কেঁপে ওঠে হিয়া। ভয়তে কুঁচকে যায়। ও ভেবেছিল হয়তো রুদ্র এখন ওকে বকবে বা মারবে। অন্যার আঁচল দুহাতে মুঠ করে নাকের ডগা লাল হয়ে গেছে কান্না করতে করতে। মুখ থেকে কথা বের হচ্ছে না। এতদিন কত কথা শুনিয়েছে সে রুদ্রকে, কিন্তু আজ খুনি রুদ্রকে কোনো কথা শোনাতে পারছে না। রুদ্র উল্টো দিকে ফিরে তাকায়। কি করছে হিয়া জানে না। চশমা চোখে পিটপিট করে তাকায় রুদ্রের দিকে। দেখতে পায় রুদ্র উল্টো ঘুরে হাত দিয়ে চুল সেট করছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র উল্টো দিকে ফিরে আছে বলে হিয়া সাহস পায়। এক পা করে দরজার দিকে এগোতে যায়। গুটি গুটি করে 3-4 পা এগোতেই রুদ্রের শক্ত হাত খপ করে ধরে হিয়ার বাহু। হিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে। অনেক জোরেই ধরে রুদ্র। রাগে গর্জন করে ওঠে। হিয়া চোখ বন্ধ করে নেয়। মনে মনে মৃত্যুর দোয়া পড়ছে। এখনই কিনা তার মৃত্যু হয়। রুদ্র রাগান্বিত কণ্ঠে গর্জে উঠে বলে, একদম পালাবি করবি না আমার সাথে। তোর এই ডানা আমি কেটে ফেলবো হিয়া পাখি। তোর মন্ত্রী ভাইও কিছু করতে পারবে না। হিয়া ছটফট করে না, কিন্তু ওর গা কাঁপছে ভয়তে। ঠোঁট কামড়ে চোখের পানি ফেলে। এ কোন বিপদে পড়ল সে? কোনো
কেন এলো দয়া দেখাতে? জীবনে প্রথমবার দয়া দেখিয়েছিল রুদ্রকে। শিক্ষা পেয়ে গেল, এবার আর কোনোদিনও আসবে না রুদ্রের সামনে। রুদ্র এবার আরও রেগে গেল। হিয়ার ঘাড় ধরে ধাক্কা দিয়ে বলে, উত্তর দে হিয়া পাখি, বল পালাবি আমার থেকে? হিয়া উত্তর না দিতে পারলেও মাথা ঝাঁকিয়ে বুঝিয়ে দেয় না। সাথে সাথেই রাগের আবির্ভাব কমিয়ে হাসির ঝলক ফুটিয়ে ওঠে রুদ্রের মুখে। বলে, এখানে কেন এসেছিলি? হিয়া উত্তর না করে মেইন গেটের দিকে তাকায়। রুদ্র হিয়ার অক্ষি দৃষ্টি লক্ষণ করে সেদিকে তাকায়, দেখতে পায় টিফিন বাটি। তখনই এটা পড়ে যেই শব্দ হয়। বাটির কাছে যেয়ে বাটিটি এনে হিয়ার সামনে দাঁড়িয়ে পড়ে। বাটি খুলে দেখে খাবার, কিন্তু সকালের খাবার টেবিলে যে খাবার দেখেছিল ওগুলো না। এখানে চিকেন স্যুপ আছে। বাটি পড়ে যাওয়ায় বাটির ঢাকনায় কিছুটা স্যুপ লেগে আছে। রুদ্র হিয়ার দিকে তাকিয়ে বলে, তুই রেঁধেছিস হিয়া পাখি? রুদ্রের চোখে মুখে হাসির ঝলক। এটা আসল নাকি নকল বুঝতে পারছে না হিয়া। নির্মমভাবে কাউকে খুন হতে দেখার পর খুনিকে নিজের সামনে দেখছে। খুনি আবার তার সাথে হেসে হেসে কথা বলছে। রাগ ঘৃণা সবকিছু কাজ করছে হিয়ার মনে, কিন্তু সে কাউকে বলতে পারবে না। কেউ বিশ্বাস করবে না তার কথা। প্রমাণ ছাড়া বললে সবাই ভাববে মজা করছে বা মিথ্যা বলছে। আর বড় কথা, হিয়া এখানে কেন এসেছে এটাই আগে প্রশ্ন উঠবে। রুদ্র চামচ নিয়ে স্যুপ খেতে থাকে, বলে, এত যত্ন তো আমাকে আমার মা মানে তোর ছোট কাকেও করে না, তুই করছিস কেন হিয়া পাখি? ভালো টালো বাসলি নাকি এই নষ্ট রুদ্রকে? হিয়া কোনো উত্তর না দিয়ে এবার সাহস জুগিয়ে বলে, বাসায় যাব। হিয়ার কণ্ঠ মিনমিন, কিছু শুনতে পায়নি রুদ্র। রুদ্র বুঝতে পারল না বেচারি হিয়া কিছু বলছে। হিয়া এবার গলা খাঁকারি দিল। রুদ্র তাকালো হিয়ার দিকে, পানির বোতল নিয়ে হিয়াকে দেয়। হিয়ার সাথে সাথেই বোতল নিয়ে পানি পান করে গলা ক্লিয়ার করে বলে, এবার আমি বাড়ি যাব। রুদ্র বলে ওঠে, হ্যাঁ চল, আমিও তোকে এগিয়ে দিয়ে আসি। কোনো দরকার নেই, আমি একাই পারবো, যেভাবে এসেছি। আমার রাজ্যে এসেছিস নিজের ইচ্ছায়, রাজ্য থেকে যাবে আমার ইচ্ছায়। হিয়া তাকালো চারপাশে। এই ভুতুরে এলাকাটা রুদ্রের রাজ্যে। এটা তো একটা পোড়া বাড়ি। রুদ্র হিয়ার দিকে তাকিয়ে বলে, এই পোড়া বাড়ি আস্তে আস্তে হয়ে উঠবে আলিশান বাড়ি। বাড়িতে থাকবে হিয়া ও রুদ্রের ছুটি ইয়াত্রা। হিয়া তাকায় রুদ্রের দিকে, কিন্তু ভয় পেয়ে চোখ সরিয়ে নেয়। রুদ্র জিভে কামড় দিয়ে বলে, উফ সরি, এখানে থাকবে আরো একটি জুটি, কিন্তু তাদের আগমন এখনো অনেক দেরি। অবাক হয় হিয়া। রুদ্রের কি কোনো প্ল্যান আছে তাকে নিয়ে? খুব খারাপভাবে ফেঁসে যাচ্ছে সে। তাড়াতাড়ি এখান থেকে যেতে চায়। রুদ্র হিয়াকে বলে, আমার খাওয়া শেষ, চল বাসায় যাই। এমনিতেও দুপুরের জন্য বাসায় যেতাম। হিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে হাঁটা দেয় রুদ্রর সাথে। রুদ্র মেসেজ করে কাউকে কিছু একটা লেখে। হিয়া দেখেও না দেখার ভান করে। অন্ধকার রুমে ইজি চেয়ারে বসে কিছু একটা করতে থাকে একজন যুবক। আর মাত্র কয়েক মাস, তারপর সে ফিরবে তার প্রেয়সীর জীবনে। প্রেয়সীর ছবিগুলোর দিকে তাকিয়ে আছে ভালোবাসার নয়নে। বলে, আমার অপেক্ষার সময় শেষ হতে যাচ্ছে, তুমি রেডি থেকো মাই লাভ। খুব শীঘ্রই তোমার স্বপ্নের ভুবনে আলাপ হবে আমার সাথে। বলতে না বলতে একটি মেসেজ আসে তার ফোনে। মেসেজটি রুদ্রের দেওয়া। ঠোঁট কামড়ে হেসে বলে, তোর প্রেয়সী তো তাও ভীতু, কিন্তু আমার প্রেয়সী যে চতুর। ওকে বসে আনা আমার জন্য একটু কষ্টকর। রুদ্রের রিটার্ন মেসেজ আসে। ডোন্ট ওরি, শি উইল বি ইয়োর। যুবকটি হেসে বলে, শি ইজ অনলি মাই প্রেয়সী, শুধু আমার হবে আর কারো না। বলেই হাসতে থাকে এই ফাঁকা রুমে। মায়া সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। ঢাকার ফ্যাক্টরির ইনফরমেশন নিতে থাকে। তার পিএর থেকে ইনফরমেশন নেওয়া হয়ে গেলে মায়া ল্যাপটপে কিছু গ্রাফিক্সের কাজ করে। এগুলো তার কোম্পানির হাইপ বাড়ানোর জন্য, কিছু অ্যাডের জন্য পোস্টার লাগাবে। মায়া নিজেই এসবে পারদর্শী। এছাড়া আরও ভিন্ন কাজ আছে যেগুলি কেউ জানে না। কোম্পানির ড্রেসের সাথে মিলিয়ে কোন অ্যাড ভালো মানাবে এটা চুজ করতে করতে লক্ষ্য করে তার রুমের দরজায় দাঁড়িয়ে আছে রাজ, মুখে তার হাসি। মায়ার তাকানো দেখে রাজ বলে, গুড আফটারনুন মায়াবতী। ভেরি গুড আফটারনুন মন্ত্রী মশাই। রাজ মায়ের পাশে এসে বসে। মায়ের ল্যাপটপে না দেখে মায়ের চোখের দিকে তাকিয়ে ল্যাপটপ বন্ধ করে দেয়। তারপর বলে, চলো লাস্ট ডেট অফ প্রি হানিমুন কমপ্লিট করি। নট ইন্টারেস্টেড, আমার অনেক কাজ পড়ে আছে।
কাল তো আমরা ঢাকাতে যাচ্ছি, ওখানেই না হয় কাজ শুরু করো। এছাড়া ঢাকাতে তো আছে তোমার চামচা, যা হয় ফট করে কল দিয়ে আমার প্রেমের 12টা বাজিয়ে বিবিসি নিউজ বলতে থাকে। মায়ার মুখে বিরক্তি ফুটিয়ে বলে, নিউজ তো আপনাকে আর আমাকে নিয়েও বের হয়েছে, খবর দেখেননি তাই জানেন না। বিভিন্ন চ্যানেলে ও সংবাদ পত্রিকায় গোটা গোটা অক্ষরে লেখা, মন্ত্রী শাহমীর রাজ ও ফ্যাশন হাউজের অনার মেহরুন জাহান মায়া, এদের মধ্যে কিছু তো আছে বলে ধারণা করা হয়েছে। রাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আছে তো, আমাদের ভেতরে অনেক কিছুই। তুমি আমার একটা কবুল বলার অপেক্ষা, যা আছে তা আমি দেখে নিব। মায়া তাকায় রাজের দিকে, একটু রসালো সুরে রাজকে বলে, জনগণদের মুখ বন্ধ না হয় পাওয়ার দিয়ে কি করবেন? আপনার ঘরের লোকেদের কি করবেন? স্পেশালি আপনার যারা বেবি। রাজ সোফায় বসে মাথা হেলিয়ে দেয়, দুদিকে দুহাত ছড়িয়ে বলে, মনে করে দিলে তো আমার যারা বেবির কথা। ওর জন্য অবশ্যই একটা গিফট নিব বলেছিলাম। আই থিঙ্ক তোমার থেকে বেটার গিফট ওর জন্য কিছুই না। মায়া কটমট চোখে বলে, আমি কারো গিফট নই। আমার রাস্তায় কেউ একবার পা দিতে আসলে তার পা আমি এখানেই আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। রাজ কিছু চিন্তা করার অভিনয় করে বলে, আমি ভাবছি, না না, আমি কল্পনা করছি তোমার হাতে বড় এক গরম লোহা, তার সাথে আলিঙ্গন করছে আমার যারা বেবির পা। উপস, কি ধামাকা এক মোমেন্ট হয়ে যাবে। রাজের কথা শুনে মায়া নিজেই এবার হেসে দেয়। রাজ ভুল কিছু কল্পনা করেনি। মায়া কখনোই নিজের জিনিস অন্য কাউকে ভাগ করবে না, উল্টে তার জীবনে কেউ তৃতীয় ব্যক্তি হয়ে আসলে মায়া তাকে শেষ করে দিবে। রাজ মায়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে অতঃপর বলে, অনেক হয়েছে, চলো আজ আমরা জঙ্গলের দিকে যাব, ওখানেই রাতে আনন্দ করব। আমার প্রিয় বেবি আছে ওখানে, বেচারা হানিমুন করতে এসে শান্তি মতো বউকে সময় দিচ্ছে না, খালি বসের জন্য দৌড়াদৌড়ি করতে থাকে। মায়া রাজের দিকে তাকিয়ে একটি তাঁবু ও কিছু জিনিসপত্র প্যাক করে নেয়। তারপর দুজন মিলে একসাথে রওনা হয় জঙ্গলের দিকে। পিয়াস ও মৌ আগেই সেখানে আছে কিছু সংখ্যক গার্ড নিয়ে, আর বাকি গার্ড রাজ ও মায়ার সাথে আছে। মায়া রাজের সাথে হাঁটতে হাঁটতে একটি মেসেজ পায়, সেখানে লেখা, মোহন সর্দার ইজ নাও ইন মিডিল পজিশন, হিজ অল প্রোডাক্ট আর ফেক। এখন আর তার প্রোডাক্ট কোনো দোকানদার বা সোফা শপ ক্রয় করতে ইচ্ছুক নয়। মেসেজটি দেখে স্মিত হাসে মায়া। যে কাজটি সে করতে পারেনি সেই কাজটি অন্য কেউ করে দিচ্ছে, কিন্তু কে করছে এটা জানতে হবে। মায়ার শুভাকাঙ্ক্ষী যে সে এখন দেশের বাইরে, আপাতত তাকে মায়া এসবের থেকে দূরেই রেখেছে। মায়া রিপ্লাই দেয়, ট্রাই টু ফাইন্ড হার অর হিম, আই ওয়ান্ট টু নো অল ইনফরমেশন। হিয়ার জ্বর এসেছে, জ্বরে কাঁপাকাঁপি করে রাতের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেল। হিয়ার দুই পাশে দুই বোন সিয়া ও মিলি বসে আছে। রুদ্র হিয়াকে বাসায় দিয়ে গিয়েছিল আর ফিরেছে রাতে। বাসায় এসে সোনালির কাছে শুনতে পেল হিয়া অসুস্থ। তাড়াতাড়ি করে দৌড়ে চলে গেল হিয়ার ঘরে। হিয়াকে ঘুমন্ত অবস্থায় মায়াবী লাগছে। রুদ্র তাকিয়ে থাকে হিয়ার মুখপানে, অতঃপর মিলিকে বলে, কতক্ষণ ধরে ওর এই অবস্থা? মিলি রুদ্রকে দেখে বলে, বিকেল থেকে, ওই যে তোমার সাথে বাসায় এসেছিল তখন থেকে এই অবস্থা। ডক্টর দেখিয়েছি? আরে না, জ্বরের ওষুধ দেওয়া হয়েছে, ঠিক হয়ে যাবে। খুব বড় ডক্টর হয়েছিস তুই। মিলি খেপে গিয়ে বলে, আমি ডক্টর না হয় হবু ডক্টর, তাও আমি না হলেও শিয়া। ডক্টর আর হবু ডক্টর আলাদা। শিয়া এবার মুখ খোলে বলে, এক্সকিউজ মি ভাইয়া, আমাকে কি কোনোভাবে অপমান করলে? আমি খুব ভালোভাবে স্টাডি করছি, এই বিষয়ে আমি অভিজ্ঞতা রাখি। আমি কখন তোকে অপমান করলাম? যা সর, দেখতে দে আমার হিয়া পাখিকে। মিলি উঠে দাঁড়ায়, তারপর টিটকিরি দিয়ে বলে, আসছে আমার হিয়া পাখি বলতে, তোকে দু চোখটা সহ্য করতে পারি না। তোর কাছে জিজ্ঞাসা করেছি? জিজ্ঞাসা করবে কেন? সত্যিটা আমি নিজেই বলে দিলাম। একটু বেশি বলিস তুই, দেখিস তোর কপালে সাইকো জুটবে। মিলি চোখ ছোট ছোট করে বলে, যেন তুমি জেনে রেখেছো আমি কাকে বিয়ে করব? ভাই হই তোর খোঁজ তো নিতেই হবে। লিসেন ব্রো, আমি কোনো সাইকোটাইকোকে বিয়ে করব না, আমি বিয়ে করব কোনো এক সুপার হিরোকে। রুদ্র হিয়ার দিকে তাকিয়ে বলে, সাইকো জীবনে এন্ট্রি নিলে তার থেকে নিজেকে ছাড়ানো অনেক কঠিন রে বোন। মিলি সন্ধিয়ান কণ্ঠে বলে, তুমি কি সাইকো? সময়ই বলে দিবে। শিয়া দুই ভাই বোনের কথা শুনে বলে,
জীবনে সাইকো কি একমাত্র সত্যিকারের ভালোবাসা? সাইকো না হলেও কেয়ারিং হওয়া খুবই জরুরি। রুদ্র শ্রিয়ার কথা শুনে হেসে দেয়। মিলি বলে ওঠে, সহমত। আমি তো এমন একজনকে বিয়ে করব যে আমার সব কাজ করে দিবে, ওইসব সাইকো টাইকো না। রুদ্র উঠে দাঁড়ায়, মিলির মাথায় টোকা দিয়ে বলে, করতে হবে না তোদের সব সাইকো বিয়ে, সাইকো নিজেই এসে বিয়ে করে নেবে। বলেই চলে যায় রুদ্র। শ্রিয়া ও মিলি তাকিয়ে থাকে সেদিকে। রুদ্র বাইরে এসে নিজের ঘরের দিকে যায়। কানে তার ব্লুটুথ ছিল। বাইরে এসে বলে, শুনেছ ব্রো, তোমার প্রেয়সী কিন্তু সাইকো চাই না। ওপাশ থেকে স্মিত হেসে আগন্তুক ব্যক্তি তার প্রেয়সীর ছবি দেখছে। ছেড়ে দেওয়া চুল বাতাসে উঠছে, কিছু চুল ঠোঁটের সামনে এসে হাসিগুলোকে ঢেকে রাখছে। এমন একটি ছবির দিকে তাকিয়ে বলে, ভালোবাসা পেলে এই সাইকোর জন্য সে ব্যাকুল হয়ে যাবে ভাই। রুদ্র মৃদু হেসে বলে, বলা যায় না, সর্দার বাড়ির মেয়েরা এক একটা নরম মনের মানুষ। অপর প্রান্তের ব্যক্তি হেসে বলে, একটু ভুল বললি। কেন, একজন আছে যে নরম নয়, বরং তোর আর আমার থেকে ভয়ঙ্কর। রুদ্র ফিচেল হেসে বলে, ওহ ইয়া, ইউ আর রাইট। ওপাশ থেকে আগন্তুকটি বলে, দেশে আসবো আর 3 মাস পর, তখন থেকে শুরু হবে আমাদের আসল খেলা। ইয়া কামিং সুন বাই। বলেই কল কেটে দেয় রুদ্র। নিজের ঘরের দরজার কাছে আসতে যাবে অমনি দেখতে পায় বাড়ির বড় গেট দিয়ে লাগেজ নিয়ে বাড়িতে এন্ট্রি নেয় যারা। সোনালি এসে যারাকে জড়িয়ে ধরে। আই মিস ইউ। যারা ঢং করে বলে, আই মিস ইউ টু খালামণি। রুদ্র এদের ঢং দেখে বাঁকা হেসে বলে, এই এলো আরেক নতর্কি। উফ, মন্ত্রী মশাই এর ঝাড়া বেবি। বলেই ঘরে ঢুকে যায়। তাঁবু দিয়ে জঙ্গল সাজানো হয়েছে আজ। মায়া, রাজ ও অন্যান্যরা এই জঙ্গলে থাকবে। মিউজিক বক্সে গান বাজছে, অন্যদিকে শ্রীফিস পোড়ানো হচ্ছে। সবাই একসাথে হয়ে মাঝখানে আগুন জ্বালানো হয়েছে। মায়া ও মৌ, রাজ, পিয়াস এক জায়গায় বসে আগুনের তাপ নিতে থাকে। রাজ মায়ার দিকে তাকিয়ে বলে, শোনো পিউ বেবি, এখানে তোমরা হানিমুন করতে এসেছো, এভাবে ফ্যামিলি গেট টুগেদার না। তুমি এমন হলে তো তোমার বউ অন্যের হয়ে যাবে। পিয়াস মিনিট 2 রাজের দিকে তাকিয়ে থেকে বুঝতে পারে রাজ কি বলতে চাইছে। আশেপাশের গার্ডসরা দূরে দূরে দাঁড়িয়ে আছে। পিয়াস এসে মৌকে নিয়ে একটু অন্যদিকে যায়। ওদের যাওয়ার পরপরই রাজ মায়ার গা ঘেঁষে বসে। মায়া রাজের দিকে তাকিয়ে বলে, এভাবে গা ঘেঁষে বসার মানে কি? দূরে গিয়ে বসুন। রাজ মাথা ঝাঁকিয়ে বলে, আরো কাছাকাছি আসবো। তোমার আমার যতদিন যাবে তত দূরত্ব ঘুচাবে। আপনার ভুল ধারণা একদিন ভেঙে যাবে। আমি ভুল ধারণা নিয়ে বাঁচি না। ভুল ধারণা কার ভেঙে যায় এটা শুধু সময়ের অপেক্ষায় বুঝবে। মায়া রহস্যজনক হাসি দিয়ে আগুনের দিকে তাকিয়ে বলে, আপনার কি মনে হয় মন্ত্রী মশাই আমি মায়া অবুঝ? তুমি অবুঝ হলে তোমার প্রেমে আমি পড়তাম নাকি? আমি তো ভালোবাসি এক প্রমত্ত অঙ্গনাকে। বলেই মায়ার মুখের দিকে তাকিয়ে থাকে রাজ। রাজের এহেন কথা শুনে রাজের মুখপানে তাকিয়ে থাকে মায়া। তাকে প্রমত্ত অঙ্গনা বলল রাজ, এর মানে কি? এই রাজ কি সব জানে? না তো, রাজের কিছু জানার কথাও না। রাজ হেসে গলা উঁচিয়ে ডাক দেয় পিয়াসকে, বলে, তাড়াতাড়ি আমার গিটার নিয়ে আসো। মায়া অবাক হয়, এই মন্ত্রী মশাই গিটার আনতে বলছে কেন? পিয়াস গিটার আনতেই রাজ গিটার বাজাতে থাকে, তারপর গায়। বাকিটা নিজ দায়িত্ব শুনে নেবেন। রাজের এই গানটা মনোযোগ দিয়ে শুনতে থাকে মায়া। মায়ার কাছে গানটি এমনিতেই প্রিয়, কারণ গানের কথাগুলো মায়ার সাথে মিশে আছে। মায়া নিজেও তো একা, তার জীবনেও কোনো একজন প্রয়োজন, কিন্তু সে চায় না এমন হোক। রাজ চোখ বন্ধ করে গান গাইতে থাকে। গান গাওয়া শেষ করে চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। মায়া তাকিয়ে আছে সেদিকে। রাজ চোখ বন্ধ অবস্থায় দুষ্টু হেসে বলে, এভাবে তাকিও না মায়াবতী, দুর্বলতা আমাকে গ্রাস করবে। এমনিতেও অজান্তে তুমিও রাজের প্রেমে ফেঁসেছ, কিন্তু তুমি তো তুমি, আমার জিদ্দি মায়াবতী। মায়া চোখ সরিয়ে নেয়, বলে, আপনার প্রতি দুর্বলতা হওয়ার মতো একটি কাজও আপনি করেননি মন্ত্রী মশাই। চোখ খুলে রাজ মায়ের দিকে ঝুঁকে করুণ কণ্ঠে বলে, এইভাবে বলতে পারলে তুমি? গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে 1 সপ্তাহের জন্য সুপার গ্লু হয়ে ঘুরছি তোমার পিছনে। গরম পানি ঢেলে ছাড়িয়ে নিচ্ছ তুমি, আবার বলছো কিছুই করিনি। মায়া ঠোঁটে মিথ্যে হাসি ঝুলিয়ে রহস্যজনক লুক নিয়ে বলে, মায়াকে সস্তা ভাবছেন আপনি। রাজ মায়ের চোখে চোখ রেখে বলে, মায়াবতীকে আমি কোনো পণ্য মনে করি না।
সে একমাত্র নিখুঁত ভালোবাসার উত্তরাধিকারী। কাউকে পণ্য মনে করলেই তার দাম দর করা যায়। আমি তোমাকে পণ্য নয়, বরং আমার জীবনের ধন্য হিসেবে পেতে চাই। মায়া এবার কোমল চাহনি দিল রাজের দিকে। এই রাজ তার জন্য খুন করেছে, আবার এই রাজ তার জন্য কাজ বাদ দিয়েছে। এই রাজ তার জন্য অনেক কিছু করছে যেটা কেউ করেনি। রাজের চোখে নিজের প্রতি সত্যিকারের ভালোবাসা দেখছে মায়া, কিন্তু সে নিরুপায়। ওই বংশে যেতে চায় না সে তো দূরে থেকেই করতে চায় তাদের ধ্বংস, কিন্তু উপায় নেই বলেই রাজকে নিজের চাবিকাঠি হিসেবে বেছে নিল। কিন্তু রাজের জন্য বানানো ফাঁদে সে নিজেও পা দিচ্ছে। এটা কিভাবে মেনে নিবে? রাজ মায়ার এই শীতল চাহনি দেখে এখনই মায়ার চোখ থেকে অশ্রু বর্ষণ হবে, যেটা মায়া কাউকে দেখাতে চায় না। তাই রাজ সবাইকে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রী মশাই এখন প্রেম করবে। কিছুটা রসিক সুরেই বলে কথাটি। সবাই সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। রাজ মায়ার মাথার পিছনের হাত দিয়ে মায়ার মুখ এগিয়ে নিয়ে আসে, অতঃপর মায়াকে নিজের বক্ষে লুকিয়ে রেখে বলে, মায়াবতীর কান্না পাচ্ছে এখন, যেটা সে কাউকে দেখতে দিবে না। তাহলে আমি কি করে পারি মায়াবতীর ইচ্ছা অপূর্ণ রাখতে? কান্না করো মায়াবতী, মন খুলে কান্না করো। তোমার এই কান্না দেখবে না কেউ, তোমার মন্ত্রী মশাইও দেখবে না। তোমার মন্ত্রী মশাই পূরণ করবে তার মায়াবতীর ইচ্ছা। রাজের কথাগুলো শুনে মায়ার চোখ থেকে সত্যি সত্যি পানি বের হয়, কিন্তু রাজের শেষ কথাতেও রহস্যের আভাস পায় মায়া। রাজ পূরণ করবে তার মায়াবতীর ইচ্ছা। এই কথাটির উদ্দেশ্য কি? রাজ মায়ার মাথায় হাত দিয়ে বলে, আমার পাঞ্জাবি ভিজিয়ে দিলে তো তোমার চোখের পানিতে। এখন যে আমার বুকের শীতল উষ্ণতার বৃদ্ধি পাচ্ছে, প্রাকৃতিক বাতাস ও মায়াবতীর চোখের পানির মিশ্রণে তৈরি এই শীতল অনুভূতি আমার যে এবার প্রেমের আবির্ভাব বাড়িয়ে দিচ্ছে। মায়ের সাথে সাথে রাজের বুক থেকে উঠে বলে, লুচু মন্ত্রী মশাই। এই দেখো, কত শত মন্ত্রী তার বউ রেখে এদিক ওদিক দৌড়োয়, তারপরও তাদেরকে কেউ লুচু বলতে পারে না। আর আমি আমার এক আসক্তি মায়াবতীর পিছনে দৌড়িয়েও শুনছি লুচু। এই দুঃখ আমি কই রাখবো? মায়া এবার জোরে জোরেই হেসে দেয়। রাজ তাকায় সেদিকে, অতঃপর তাকায় বাকি গার্ডসের দিকে। সবাই চোখ বন্ধ করে আছে। পিয়াস ও মৌ তারাও চোখ বন্ধ করে আছে। এদিকে যারা মাছ পোড়াতে থাকে তারাও চোখে হাত দিয়ে আছে। রাজ তাদের দিকে তাকিয়ে বলে, এইভাবে মন্ত্রীর প্রেমের জন্য অপেক্ষা করতে করতে তো মন্ত্রীর রাতের ভোজ নষ্ট করছো। মাছ তো একেবারে কয়লা হয়ে যাবে। রাজের কথাগুলো শ্রবণ হতে সবাই বুঝতে পারলো মন্ত্রী মশাইয়ের প্রেম শেষ। এখন তারা প্রকৃতি দেখতে পারবে। সবাই চোখ খুললেও পিয়াস খোলে না, বলে, আপনার প্রেম করা কি শেষ বস? মৌ মিটিমিটি হাসতে থাকে। পিয়াস যে রাজকে খ্যাপাতে এটা বলেছে এই বিষয়ে রাজও সবাই ধারণা রাখে। পাশে থাকা কমলা লেবু হাতে নিয়ে ছুঁড়ে মারে পিয়াসের মাথায়, বলে, মন্ত্রীর প্রেম নিয়ে রসিকতা করো তুমি? তোমাকে তো হানিমুন থেকে বয়কট করা উচিত। পিয়াস চোখ খুলে। লেবু ছুঁড়ে মারাতে ব্যথা পায় না পিয়াস, কিন্তু রাজের এমন কথা শুনে হেসে দেয় সে, বলে, আমাকে মধুচন্দ্রিমা করতে দিবেন না বলে নিজেও মধুচন্দ্রিমায় নিয়ে এলেন। বয়কট করেও বা কি, সব তো হয়ে গেছে। মৌ পিয়াসকে হালকা ধাক্কা দিয়ে বলে, ঠোঁট কাটা কথাবার্তা না বললে কি হয় না? রাজ বলে, ভাবছি ঢাকায় ব্যাক করে তোমাকে আমার সাথে 1 মাস রাখবো। এক ছাদের নিচে তুমি আর আমি পুরো 1 মাস সংসার করব। পিয়াস মুখ ভোতা করে বলে, আর আমার বউ? পিয়াস মুখ ভোতা করে বলে। রাজ মায়ার দিকে তাকিয়ে বলে, তোমার বউ তার বোনের কাছে থাকবে। মায়া ও মৌ তাকায় রাজের দিকে। রাজ স্মিত হেসে বলে, না মানে মৌ তো একা এক বাড়িতে সেফ না, তাই ভাবলাম পিউ বেবি আমার সাথে সংসার করলে তার বউ তোমার সাথে সংসার করবে। মায়া রাজকে প্রশ্ন করে, এভাবে ভালোবাসার দূরত্ব করিয়ে কি লাভ? ভালোবাসায় দূরত্ব দরকার পড়ে মায়াবতী, এতে অ্যাট্রাকশন বাড়তে থাকে। তুমি দূর থেকে তার অনুভূতি বুঝতে না পারলে কখনোই সারা জীবনের জন্য পেতে চাইবে না। একবার ভালোবেসে দূরে থেকে দেখবে, এই ভালোবাসা আর হারাতে মন চাইবে না। মায়া অবাক হয়ে বলে, আপনি কি কাউকে ভালোবেসে দূরে ছিলেন? রাজ মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল, যার অর্থ হ্যাঁ। মায়া এমন ইঙ্গিত দেখে অন্যরকম এক অনুভূতি পায়। তার মনে হয় কেউ তার হৃদয়ে পাথর নিক্ষেপ করেছে। সে যেন আবারও একাকিত্ব বোধ করছে। এখন মনে মনে আওড়ায়, তাহলে আমি মন্ত্রী মশাইয়ের জীবনে দ্বিতীয় নারী। সবাই মিলে পোড়ানো মাছ খেয়ে নেয়, তারপর ঘুমানোর প্রিপারেশন করবে।
কাল শেষ দিন চট্টগ্রামে, পরের দিনই চলে যাবে ঢাকা। যে যার তার তাঁবুর দিকে চলে যায়। মায়া তাঁবুর চেইন খুলতেই ওখানে কিছু একটা নড়ে চলে ওঠে। রাজ মায়ার পিছনেই দাঁড়িয়ে আছে। মায়া পকেট থেকে ফোনটা বের করে লাইট জ্বালিয়ে তাঁবুর দিকে তাকায়। পিয়াস উকি দিয়ে দেখতে থাকে। মৌ পিয়াসের উকি দেওয়া দেখে বলে, এভাবে উকি দিয়ে কি দেখছো? পিয়াস মৌয়ের দিকে তাকিয়ে বলে, বসের প্রেম দেখবো? বেটা সবসময় বলে বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীমশাই এখন প্রেম করবে, এখন তার অগোচরে প্রেম দেখতে চাই। মৌ হা হয়ে যায়, তারপর বলে, কি করেছো তুমি? তাঁবুতে তেলাপোকা ছেড়েছি, এখনই মেম ভয়েতে চিল্লিয়ে বসকে আলিঙ্গন করবে। ঘন জঙ্গলে চাঁদকে সাক্ষী রেখে আমাদের মতো লোকায়িত পিয়ে এর সামনে বস আর ম্যামের প্রেম চলবে। মৌ ভ্রু কুচকে বলে, পাগল টাগল হয়েছে কি? ওটা তোমাকে বিয়ে করার পর পরই হয়েছি। সুযোগ পেলে বসকে বলবো যাতে সেও কোনোদিন বিয়ে না করে। মানে? পিয়াস ঢোক গিলে বলে, আরে তোমার প্রেম পাগল হয়েছি, উল্টাপাল্টা ভাববে না। আচ্ছা ম্যাম, এখনো চিল্লাচ্ছে না কেন? চট্টগ্রামের তেলাপোকা কি দুর্বল? মৌ হাসতে থাকে আর বলে, মায়া আফর মতন মেয়েকে পেয়ে তেলাফোকার ভয় দেখাবে? দুনিয়াতে কি ভীতু মেয়ের অভাব ছিল? পিয়াস মৌকে আর কিছু বলতে যাবে তার আগেই দেখতে পেল মায়া তাঁবু থেকে 3টে তেলাপোকা বের করে একটি ঠোঙায় রেখে জ্বলন্ত আগুনের ভিতর দিয়ে দেয়। পিয়াস এটা দেখে বলে, শুনেছি মেয়েরা অরণচণ্ডী হলেও তেলাপোকার কাছে নেতে যায়। এ তো তেলাপোকা কেন, হাতি আসলেও তাকে হারিয়ে দিবে। মৌ জোরে জোরে হেসে দেয়। মায়া ও রাজ মৌয়ের হাসি শুনতে পেয়ে সেদিকে তাকিয়ে দেখতে থাকে। মায়া রাজ ওদের দিকে তাকাতেই ওরা বের হয়ে আসে। মৌ হাসতে হাসতেই বলে, তোমার আর রাজবাইয়ের রোমান্স দেখতে ওখানে তেলাপোকা রেখেছে। মায়া চুপ করে তাকিয়ে থাকে পিয়াসের দিকে। রাজ আলতো হেসে বলে, পিউ বেবি, বসের সেটিং করিয়ে দিচ্ছ বুঝি? হালকা ঢোক গিলে পিয়াস বলে, আর কি। শোনো পিউ বেবি, আমার মায়াবতী হলো আস্ত এক রক্তবতী। রক্ত নিয়ে খেলা তার নেশা, তাই বসের মায়াবতীর সাথে তার রোমান্সের ব্যবস্থা একটু ডিফারেন্ট ভাবেই করবে। বস। মায়া সবাইকে বলে, গুড নাইট বলেই তাঁবুতে যেয়ে ঘুমিয়ে যায়। রাজ তার তাঁবুর দিকে যেতে যেতে পিয়াসকে ক্রস করার সময় পিয়াসের মাথায় টোকা দিয়ে বলে, মাই ইনোসেন্ট পিউ বেবি। সকালবেলা হিয়া এখন অনেকটাই সুস্থ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এসে বসেছে। মাহমুদ সর্দার হিয়াকে দেখে বললেন, তোমার তো খুব জ্বর মা, উঠতে গেলে কেন? হিয়া মিষ্টি হেসে বলে, আমার জ্বর এখন নর্মাল বাবা। তোমার তো পরশু থেকে পরীক্ষা, প্রিপারেশন কেমন? নাকি দুর্বল বোধ করছো? যদি এমন হয় এবার আর এক্সাম দিতে হবে না। আমি এক্সাম দিব বাবা। আমি সিয়ার মতো নাকি যে ডাক্তার হব বলে ভালো রেজাল্ট করতে হবে? আমি তো নর্মাল পাস করলেই হ্যাপি। হিয়ার কথায় সবাই হেসে দেয়। সবাই জানে হিয়া পড়াশোনাতে পিছিয়ে, কিন্তু কোনো ক্লাসে গ্যাপ দিবে না। সবার হাসির মাঝে সেখানে কারোর উপস্থিত হয় রুদ্র। অন্য দিক থেকে আসে মিলি ও যারা। রুদ্রকে চেয়ার টেনে বসতে দেখে হিয়া একবার রুদ্রের দিকে তাকায়। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হিয়া খাওয়া দাওয়ায় মন দেয়। যারাকে দেখে শিয়া বলে, তুমি এখন এসেছো যারা আপু? তোমার তো কাল আসার কথা ছিল। যারা একটু বিদেশি কণ্ঠ নিয়ে বলে, রাতে চলে এসেছি, কাল তো আমার রাজ বেবি আসবে, তাই আমিও চলে এসেছি। রুদ্র বলে ওঠে, তোর রাজা বেবি কি বলেছিল তোকে আসতে? যারা অপমান বোধ করে। সোনালি এসে বলে, রুদ্র এভাবে বলো না, যারা অনেক ভালোবাসে আমাদের রাজকে। ব্রো, ভালোবাসে কি না এটা একবারও শুনেছ? নিজেদের থেকেই তো উৎসাহ বাড়িয়ে দিচ্ছে। মালিনী রুদ্রের দিকে এগিয়ে এসে বলে, ও তো ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। এই যে গেল ঘুরতে, আমাদের ফোনও তো একবারও ধরবেই না, এত ব্যস্ত না তো। তাকে তো এখন বিয়ে করতে হবে। আমি ভাবছি মন্ত্রীর সাথে একজন স্মার্ট মেয়ে না হলে হয় না। আমাদের যারা অনেক স্মার্ট, ওর সাথে রাজকে খুব মানাবে। রুদ্র ব্রেডে বাটার মাখাতে মাখাতে বলে, ওটাকে স্মার্ট বলে না, ওটাকে বলে ঘায়ে ঢলে পড়ার স্বভাব। সোনালি এবার রুদ্রকে চেঁচিয়ে বলে, রুদ্র তুমি কিন্তু যারাকে অপমান করছো। অপমানের কিছুই না, এখন এইটুকু সহ্য করতে পারছো না, আর যখন সরাসরি
যারা হার্ট ব্রেক হবে তখন সহ্য করতে পারবে তো? সোনালি একটু থমকে যায়। উনি এতটুকু জানে রাজ গায়ের হলে পড়া মেয়েদের পছন্দ করে না। বিদেশে থাকতেও রুদ্রকে বাড়ি যেতেও শুনলেও রাজ কখনো যায়নি। মালিনী রাজের খোঁজ নিলে জানতে পারত রাজ বাসায় বই পড়ছে বা ল্যাপটপে কোনো শিক্ষণীয় ভিডিও দেখছে। সোনালির ভাবনার মাঝেই মালিনী এসে সোনালির কাঁধে হাত রেখে বলে, যারা বিদেশে লেখাপড়া করেছে এগুলো নর্মাল ব্যাপার। যারা তো আর সব ছেলেদের সাথে কথা বলে না, ও শুধু রাজের জন্য পাগলামি করে। আমরা শিখিয়ে দেব রাজের মন কিভাবে জয় করতে হবে। মালিনীর কথা শুনে সোনালি শান্তি পায়, মনে মনে শয়তানি বুদ্ধি করে ফেলে। সোনালির উদ্দেশ্যে রাজের বাড়ি থেকে এই বাড়ি নেওয়া, তাই তো যারাকে এই বাড়িতে রেখেছে। রাজ থাকবে তার বাংলোতেই। রাজের সবকিছু তো তার চাই না, রাজের সবকিছু তো তার চাই না। এই পুরো বাড়িটা নিজের করে স্বামী সন্তানদের নিয়ে থাকবে। যারা আর রাজ না হয় বাংলোতে, এনারেই গ্যাদারিং ভালো লাগে না। আর তার থেকেও বড় কথা, এই পরিবারের লোকজনের চালচল তার থেকেও বিপরীতে। সোনালি যারার দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়, যা দেখে যারা নিজেও এক ভ্রু উঁচু করে মিষ্টি হাসি দেয়। শাশুড়ি তো রাজি, আর কি লাগে তার। রুদ্র দুজনের দিকে তাকিয়েই আলতো হাসি দিতে থাকে। মাহমুদ সর্দারকে বলে, বুঝলে বড় বাবা? মাহমুদ সর্দার খাওয়া থামিয়ে তাকায় রুদ্রর দিকে। রুদ্র বলে, জীবনে অনেক কিছু দেখার আছে, এখানেই যেন হাঁপিয়ে যেও না, পিকচার আবি বাকি হ্যাঁ। মাহমুদ সর্দার মজা করে বলেন, কিছু পপকর্নের ব্যবস্থা করে দিও, দেখবো আর খাবো। বাচ্চারা সবাই মিলে হেসে দেয়। পরিবারের সাথে থাকার কারণে হিয়ার এখন ভয় লাগছে না, কিন্তু মনে মনে বলে, আপনার মুখোশ আমি খুলে দিব রুদ্র ভাই। এদিকে মায়া ও রাজ চলে আসে রিসর্টে। সন্ধ্যায় মায়া ও রাজের দাওয়াত আছে। মিডিয়াতে পাবলিক হওয়ার পর থেকেই সবাই দেখা করার জন্য অনেক রিকোয়েস্ট করেছে, তাই রাজ সকালেই হাজির হয় রিসর্টে। সকাল সকাল মিডিয়ার লোকেদের কিছু উত্তর দিয়ে রাতে দাওয়াত খেতে যাবে। দাওয়াত এসেছে মায়ার আশ্রম থেকে। মায়ার আশ্রমের কর্মী যখন জানতে পারে মায়া এবার মন্ত্রীর সাথে ট্যুরে এসেছে, তখনই সবাই মিলে তোলপাড় শুরু করেছে। রিসর্টের সামনে 4-5টি গাড়ি শস্য করে এসে ধুলাবালির মিশ্রণ তৈরি করে। গাড়ির আগমন দেখে মিডিয়ার লোক মাইক ক্যামেরা নিয়ে তাদের দিকে এগিয়ে যায়, তাই তো সমস্ত ধুলাবালি তাদের দিকে এগিয়ে আসে। দূর থেকে তাদের এই অবস্থা দেখে হেসে দেয় কিছু ক্ষুদ্র জনগণ। তাদের মুখ থেকে বের হয়, টাকার জন্য মানুষ উচ্চশিক্ষা অর্জন করলেও সহ্য করতে হয় অনেক কিছু। গাড়ি থেকে বের হয় স্যুটবুট পরা রাজ। রাজের ওপর প্রান্ত থেকে জানলা খুলে বের হয় মায়া। মায়ার পরনে গাঢ় নীল রঙের গ্রাউন্ড। গাড়ি থেকে বের হয়ে চোখের সানগ্লাস খুলে সবার দিকে তাকিয়ে দেখতে থাকে মায়া। মুখে ঝুলিয়ে ওঠে মিষ্টি হাসি। এই সব কিছুই লাইভ ভিডিও চলছিল। সর্দার পরিবার ঢাকা থেকে লাইভ দেখছে। রাজের গাড়িতে এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মেয়েকে, তাও এত সকাল সকাল দেখে অবাক যারা ও মালিনী। সোনালি। রুদ্র ঠোঁট প্রসারিত করে হেসে দেয়। হিয়া শিয়ার দিকে তাকিয়ে বলে, নতুন বাবির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আস্তে করেই বলে কথাগুলো। রুদ্রের পাশের মিলি আর তার পিছনে শিয়া ও হিয়া। মিলি চোখ ছোট ছোট করে বলে, কিসের ভাবি? ভাবি তো আমাদের সাথে বাসায় আছে। তোর ঘটে বুদ্ধি থাকলে তো হতোই, দেখতে তাক কি হয়। মিলি মুখ ভেঙচি কেটে মনোযোগ দেয় লাইভ দেখতে। মাহমুদ সর্দার টিভির সাউন্ড বাড়িয়ে দেন। মায়াও রাজকে একসাথে বের হতে দেখে মিডিয়ার লোক ধুলাবালি গেলার পরও তাদের কাছে যায়। কিছুক্ষণ সাক্ষাৎ করে একজন সাংবাদিক বলে, আপনাদের এই সাপ্তাহিক ভ্রমণে তাও একসাথে এটা লোকজন জানাজানি হওয়ার পর অনেকেই অনেক কিছু ভাবছে। আপনাদের কি আদৌ এমন কোনো সম্পর্ক আছে? রাজ সানগ্লাস পরা ছিল। যে সাংবাদিক এমন কথা বলেছে, রাজ তার দিকে তাকিয়ে বলে, এটা আমি এখন বলতে চাই না, তবে যদি এমন কিছু থেকে থাকে তাহলে আপনারা খোঁজ পেয়ে যাবেন। রাজের উত্তরে হ্যাঁ বা না কোনোটাই প্রকাশ পায় না। আরেকজন সাংবাদিক বলে, আমাদের পরিচয় কিভাবে হয়? একই শহরে একই গন্তব্যের দুই বাসিন্দা আমরা, আমাদের কি আলাদা পরিচয় দরকার? সাংবাদিক হেসে দেয়। রাজের ইনডাইরেক্ট উত্তরগুলো তারা আগে থেকেই আশা করে রেখেছিল। কোনো ব্যক্তি তার জীবন নিয়ে সরাসরি কনভারসেশন করে না, কিন্তু তাদের কোম্পানির তাদের এসব প্রমোট করতেই তো পাঠিয়ে দেয়।
তাই বাধ্য হয়ে টাকার চেহারা দেখে আসল নিউজ বাদ দিয়ে এদের কীর্তিকলাপ শুনতে এসেছে। একজন মেয়ে সাংবাদিক মায়ার দিকে মাইক নিয়ে বলে, আপনার জীবনের সফলতার এই জার্নি আমাদের একটু শেয়ার করুন ম্যাম। মায়া মিষ্টি হেসে বলে, আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি আপনি কিভাবে এই মিডিয়াতে সফলতা পেয়েছেন, বলতে পারবেন ফুল ডিটেল? সাংবাদিক থতমত খেয়ে যায়। এদের কাজ হলো অন্যের বিষয়ে হস্তক্ষেপ করা, তাদের বিষয়ে কেউ করে না। তারপরও বলে, হায়ার স্টাডি করে ইন্টারভিউ দিয়ে কিছু ট্রেনিং এভাবেই। মায়া এবার নিজের দিকে মাইক নিয়ে বলে, প্রত্যেকটা মানুষের জীবনের সফলতার শুরু হয় বিদ্যার সূত্র দিয়ে। যতটা বিদ্যা অর্জন করবে ততটা সফলতা পাবে। আপনি যেমন একটা সাবজেক্ট নিয়ে স্টাডি করে এই পজিশনে, আমিও তেমন আমার স্টাডি কমপ্লিট করে এই পজিশনে। কেউ কথা বাড়ায় না। মায়া কাউকে বলতে চায় না এই সফলতা তাদের পারিবারিক ব্যবসা, মানে নানা ভাইয়ের ফ্যাক্টরি থেকে শুরু করে। বললে আস্তে আস্তে সব প্রকাশ পাবে। এতে তার উদ্দেশ্য কখনো সফল হবে না। সে তো এই পজিশনে এসেছে সর্দার বাড়িকে বরখাস্ত করতে। যারা মায়াকে আজ প্রথম দেখলো, তাই সে প্রশ্ন করে, রাজ বেবির সাথে এই মেয়েটিকে? রুদ্র সোফায় হেলান দিয়ে বলে, তোর সতীন। যারা রাগান্বিত চোখে তাকিয়ে থেকে বলে, কখনো হবে না। তুই না চাইলেও ব্রেকে ছেড়ে দিতে পারিস, যদিও তুই আর বেশি দিন নেই। সোনালি জারার পাশে বসে জারার মাথায় হাত বুলিয়ে বলে, সেটা রুদ্র, রাজন যারা একটা বেস্ট জুটি, এখানে অন্য কাউকে আসবে না। রুদ্র হামি দিতে দিতে হেয়ালি করে বলে, দেখা যাক। নিউজ দেখা শেষ করে হিয়া একা ঘরে বসে আছে। সবাই সবার কাজে ব্যস্ত। হিয়ার জ্বর নেই, কিন্তু তার মনটাও ভালো নেই। শিয়া কোচিংয়ে গেছে মেলি কলেজে। পরিবারের বড়রা তাদের কাজে ব্যস্ত। হিয়া কিছুক্ষণ ভেবে ফোন বের করলো, ডায়াল করলো তারেকের নাম্বারে। অনেকদিন পর যাকে ট্র্যাপ করতে চায় সে নিজে থেকে কল দিয়েছে। এটা যেন মেঘনা চাইতেই জল। তারেক কল রিসিভ করলো, বলে হিয়া অস্বস্তি রেখেও গলা খাকারি দিয়ে বলে, একটু দেখা করতে পারবেন আজকে? তারেক হালকা হেসে বলে, বন্ধুত্ব তো এমনটাই। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছো। এমন কিছুই না, এক্সামের ঝামেলা ছিল, এখন একটু মাইন্ড সুইং হয়েছে, একটু ফ্রেশ হাওয়া লাগাতে চাই। ওকে, আমাকে লোকেশন মেসেজ করে দাও, আমি আসছি। আচ্ছা বলে কল কাটে হিয়া। আয়নায় দাঁড়িয়ে ওন্না সাবলীলভাবে গায়ে দিয়ে চুলগুলো একটি ব্যান্ড দিয়ে বাঁধে। বের হওয়ার সময় মালিনীকে বলে, আমি আসছি মা, বাইরের আবহাওয়া লাগাতে চাই। মিসেস মালিনী যেতে দেয় হিয়াকে। হিয়া বের হওয়ার পর সোনালি বলে, মেয়েকে এত উড়ন্ত হতে দিচ্ছ কেন? তাহলে কি মেয়েকে বেঁধে রাখবো? আমি এমনটা বলছি না, আমার রুদ্র তো ফ্রি আছে। ইয়া কোথাও গেলে রুদ্র ওকে দিয়ে আসবে, আবার নিয়ে আসবে। কলেজ কোচিং এগুলো আলাদা কথা, কিন্তু হুটহাট বাইরে যাওয়া তো ভালো লাগে না। সোনালির কথাগুলো অন্য ইঙ্গিত করলেও মন্দ লাগেনি মালিনীর কাছে। হিয়া এখন প্রাপ্তবয়স্ক, এই সময় মেয়েদের অনেক দিকেই নজর যায়। কিছুক্ষণ ভেবে মালিনী বলে, তুমি ঠিক বলেছ, হিয়া আজকাল একটু বেশি উঠছে। দেরি করে আসা যাওয়া আমার পছন্দ না। মালিনীর এমন কথা শুনে সোনালি হেসে দেয়। তার তো একটাই উদ্দেশ্য, হিয়াকে ঘরবন্দি করে রুদ্রর করে দেওয়া। শিয়া ডাক্তার হতে চায়, তার জীবন ভিন্ন, কিন্তু হিয়া তার কোনো স্বপ্ন নেই। হিয়াকে রুদ্র পাবে, আর রাজকে যারা, এদের দ্বারা তার স্বার্থ উসুল হবে। হিয়ার সাথে কাজ শেষ করে তারেক মায়াকে মেসেজ করে, আপনার প্ল্যান কাজ করেছে ম্যাম। আজ পাখি নিচে থেকেই খাঁচায় দেখা দিতে আসছে। তারেকের মেসেজ দেখে মায়া ঠোঁট প্রসারিত করে হাসে। সে বুঝতে পারে তারেকের কথার মানে। মায়ার সামনাসামনি সোফায় বসে আছে রাজ, দৃষ্টি তার মায়ার দিকে। তাদের আড়াআড়ি সোফাতে বসে আছে পিয়াস ও মৌ। মাঝখানে একটি বড় টি টেবিল, সেখানে আছে দুপুরের ভিন্ন খাবার। রাজ মায়ার হাসির দিকে তাকিয়ে বলে, তো মায়াবতী, গুড নিউজ পেতে খুব ভালো লাগে। মায়ার হাসিতে ঠোঁটজোড়া একটু চওড়া হয়, কিন্তু রাজের কথায় তা স্বাভাবিক হতে থাকে। রাজ মায়ার এই আতঙ্ক দেখে বলে, জীবন যুদ্ধে ভয় পেতে নেই মায়াবতী। আমি তো শুধু এমনি বলছিলাম। তোমার এই মিষ্টি হাসি তো সবসময় দেখা হয় না, তাই হঠাৎ একবার কি দুইবার দেখেছি। রাজ
মায়া রাজের কথাটি স্বাভাবিক নিয়ে বলে, জীবনযুদ্ধে মায়া ভয় পায় না। ভয় নামের শব্দ মায়া তার ডিকশনারিতে রাখে না মন্ত্রী মশাই। রাজ তার বাম দিকের বুকের উপর হাত রেখে বলে, মাই ব্রেভ মায়াবতী আমার এই জায়গাটায় বসবাস করে। পিয়াস এবার রাজের দিকে তাকিয়ে বলে, কিন্তু বস আপনি ম্যামের কোন জায়গায় বসবাস করেন? মৌ আর মায়া হেসে দেয়। রাজ পিয়াসের দিকে তাকিয়ে বলে, তোমাকে কেন দেখাবো আমার বসবাস? তুমি তোমার বউয়ের সাথে সুখে করো বসবাস। এদের কথা শুনলে মৌ খুব মজা পায়। মৌ রাজকে বলে, আপনি একমাত্র সেই ব্যক্তি যে প্রিয়াসকে সঠিকভাবে শায়েস্তা করতে পারবেন। রাজ নিজের এত ভালো সুনাম শুনে বলে, আমার থেকে ট্রেনিং নিও। তোমার বর সুবিধার না, ওকে টাইট দিয়ে রাখতে হয়।